আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। পড়াশোনার কি অবস্থা সেটা আমাকে জানাও। আজকে তোমরা বেশ কিছু ক্লাস করেছো এবং রাত 10টায় কফিনের শেষ পেরেক হচ্ছে বাংলা ক্লাস। বাংলা ক্লাসের মধ্য দিয়ে তোমরা আজকে ঘুমাতে যাবা। তার আগে আমরা একটু বাংলার কিছু নতুন টপিক জানবো। বিগত ক্লাসটা আমরা শেষ করেছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর, আমরা বেসিকটা আলোচনা করেছিলাম। আজকে আমাদের পার্ট 2 অর্থাৎ এই দ্বিতীয় অংশে এসে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আমাদের সলভ করতে হবে। সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও, ভাইকে জানাও যে সাউন্ড ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে দ্বিতীয় অংশটা, সেই দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমরা একটু আমাকে বলো তো, তোমাদের পড়াশোনার কি আপডেট, ওভারঅল সবকিছু নিয়ে আমাকে একটু জানাও। এবং আজকে আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। এবং আমাদের আজকের সেকেন্ড পার্টটা হচ্ছে কিসের উপর বলো তো? ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর। এবং এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেটা আজকে আমরা শিখবো এখানে, কেমন? আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় অংশটা নিয়ে কিন্তু এখানে কথা বলবো। সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও, আমাকে জানাও যে তোমরা চলে আসছো কিনা, এবং তোমরা যখন চলে আসবে তখনই আমি ক্লাসটা শুরু করব, কেমন? তোমরা যখন আসবে তখনই আমি ক্লাসটা শুরু করব। ওয়েট, আমি এটা একটু আই হোপ এখন তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। ওকে, পারে না শিক্ষার্থীরা। এই পেয়ারার নাই না, মজাই ছিল। আম নাই। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, ওকে। একটু দ্রুত তোমরা সংযুক্ত হয়ে যাও। বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা, তোমরা গত ক্লাসটা করেছো যারা যারা? সাউন্ড ক্লিয়ার, অল ক্লিয়ার দিনাজপুর থেকে, ওকে ফাইন। সো এটা যেহেতু লাইভ ক্লাসটা, আমরা বেশি একটা কমেন্ট নিব না এখানে। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা কমেন্ট করবো। এবং আমাদের দরকার কতটুকু বলো তো? হোমওয়ার্কটা করেছো কিনা এটা তোমরা জানাও। হোমওয়ার্ক, বাড়ির কাজ, হোমওয়ার্ক তোমরা করেছো কিনা সেটা আমাকে একটু জানাও, কেমন? হোমওয়ার্কটা তোমরা করেছো কিনা একটু দ্রুত জানাও। আমরা তারপর আমাদের ক্লাসে চলে যাব। আমি কি তাহলে শুরু করব? আমি কি তাহলে সামনের দিকে যাব কিনা একটু আমাকে সবাই বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা গত ক্লাসে আমি কি পড়াইছিলাম একটু খেয়াল করো। গত ক্লাসে নোট করেছিলাম আমরা বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী A to Z, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা এইগুলোর যে প্রকারভেদগুলো সেইগুলো আমরা শিখবো এবং বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করবো। কারণ পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে সেটা আমাদের জানতে হবে। আমি কেবল তোমাদেরকে পড়াই গেলাম কিন্তু প্রশ্ন আসলে সলভ করলাম না, প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম না, তাহলে আসলে আলটিমেট লাভ হবে না। কারণ আমি জানি যে তোমরা বাসায় প্র্যাকটিস করবা না, আর বাসায় প্র্যাকটিস করলেও এটার মধ্যে প্রবলেম থাকবে। এই জন্য আমি লাইভে আবার চলে আসলাম, কেমন? খাতা কলম নিয়ে বসেছো কিনা একটু আমাকে বলো। খাতা কলম নিয়ে তোমরা বসেছো কিনা একটু আমাকে এটা বলো ভাই। এই টপিকটা বাকিগুলো থেকে তুলনামূলক সহজ। হ্যাঁ, শুরু করি তাহলে। দেখো, আমরা বিশেষ্য পদ কাকে বলে এটা পরীক্ষাতে আসতে পারে। বিশেষ্য শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এখন বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদে যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সমষ্টি, কাল বোঝায়, এটাকে বিশেষ্য বলে। গতকালকে আমরা পড়ছি এটা। এবার বিশেষের প্রকারভেদ, পরীক্ষাতে ডিরেক্ট এইভাবে বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে যে বিশেষের প্রকারভেদ গুলো লিখো। এখন বিশেষ্য কয় প্রকার বলো তো? বিশেষ্য হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার বিশেষ্য। কয় প্রকার বিশেষ্য ভাই? 6 প্রকার বিশেষ্য। একটা হচ্ছে যে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, যেগুলোর মাধ্যমে কি বোঝাবে? কোনো কিছুর নাম বোঝাবে বা সংজ্ঞা বোঝাবে, ব্যক্তির নাম, স্থানের নাম, জায়গার নাম। জাতিবাচক বিশেষ্য, যেগুলোর মাধ্যমে একটা জাতিকে বোঝাবে, একটা জাতিকে বোঝাবে, কেমন? যেটাকে আমরা বলি কমন নাউন। বস্তুবাচক বিশেষ্য, যেটাকে আমরা বলি যে কোনো মেটেরিয়ালস থাকবে, বস্তু থাকবে, যে বিশেষ্য পদ দ্বারা কোনো উপাদানকে বোঝাবে। উপাদান পদার্থ কি? তেল হতে পারে, দুধ হতে পারে, দই হতে পারে, তারপর ধরো যে অন্যান্য কি আছে এখানে, পাউডার হতে পারে, চিনি হইতে পারে, চাল হইতে পারে। তো যে বিশেষ্যর মাধ্যমে কোনো কিছুর বস্তুর নাম বোঝাবে, কিসের নাম বোঝাবে? বস্তুর নাম বোঝাবে, সেটাকে বলা হবে উপাদানবাচক বিশেষ্য।
তারপর আমরা দেখতে পাই সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে হচ্ছে যে যেখানে এ কালেকশন অফ নাউন, মানে এক কালেকটিভ, মানে যে ইংরেজিতে যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। তো এখানে কি বোঝাবে? একটা সমষ্টি কিংবা সংখ্যাকে বোঝাবে, ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বা সংখ্যাকে বোঝাবে। সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যে সভা, মিছিল, জমায়েত, বহর, সৈন্য বা সেনাবাহিনী, হ্যাঁ সৈন্য, সৈন্যদল, সৈন্য তো হবে না, সৈন্যদল। তারপর পঞ্চায়েত, গ্রাম, মিছিল, শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ বলতে কিন্তু আমরা এখানে কি বুঝি না, একজন শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু আমরা ক্লাসরুমে একজন মানুষকে বুঝি না, অনেকজনের সমষ্টি বোঝাবে। ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা গুরুত্বপূর্ণ, আমি একটু তোমাদেরকে লিখে দেবো এখন। ওকে, সো এটা তোমরা বুঝতে পারছো, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা একটু যাই সামনের দিকে। তামিমা বিনতে আতিক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? দেখো এখানে আমরা কি পাইলাম, ভাববাচক বিশেষ্যের মধ্যে আমরা পাইলাম যে যেগুলোর মাধ্যমে এক কথায় সহজে মনে রাখবা, সহজে মনে রাখবো। ভাববাচক বিশেষ্য নামটা আসলে কি, কোথা থেকে আসছে? ভাববাচক বিশেষ্য মানে হচ্ছে যে ছদ্ম, ছদ্ম ক্রিয়াপদ, ক্রিয়াপদ, বা এটাকে আরেকটা নামে বলা হয়, এটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক বিশেষ্য। মনে রাখবেন যে এই ভাববাচক কিংবা ক্রিয়াবাচক যে বিশেষ্যগুলো, এগুলো কিভাবে হয়? এগুলো দেখতে ক্রিয়াপদের মতো এবং এগুলো শেষে নির্ণয়ের টেকনিক, নির্ণয়ের টেকনিক হচ্ছে শেষে কি থাকবে? ক্রিয়ার শেষে অন থাকবে, ক্রিয়ার শেষে অন থাকবে, কি থাকবে? অন থাকবে, অন থাকবে। যেমন গমন, তারপর দর্শন, ভ্রমণ, গমন, দর্শন, ভ্রমণ, শয়ন। কেমন? ক্রিয়ার শেষে যদি অন থাকে তাহলে সেগুলো কি ক্রিয়া হবে বলেন তো? এগুলো ছদ্ম ক্রিয়াপদ, এগুলো কি দেখতে ক্রিয়াপদের মতো কিন্তু আসলে এগুলোর নাম কি বলেন তো? ব্যাকরণিকভাবে এগুলোকে বলা হয় ভাববাচক। এটা ইম্পর্টেন্ট, এটা একটু দাগ দেন, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যে ক্রিয়ার শেষে যদি অন থাকে, ক্রিয়ার শেষে কি থাকে? যদি অন থাকে তাহলে সেটাকে বলা হবে ভাববাচক বিশেষ্য। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে যে নাউন, এগুলো কি নাউন, বা এগুলো হচ্ছে যে বিশেষ্য। এগুলো কি বলেন? এগুলো হচ্ছে বিশেষ্য বা নামবাচক। দেখে আপনার মনে হইতে পারে এগুলো শয়ন, গমন, দর্শন, ভ্রমণ, হ্যাঁ এগুলো তো বাই ক্রিয়াপদ। নো, এগুলো ক্রিয়াপদ না, এগুলোকে বলা হয় ছদ্ম ক্রিয়া বা ছোট ক্রিয়া, ভাববাচক বিশেষ্য এগুলোকে বলা হয়। আমরা কি সবাই এটা বুঝতে পেরেছি? দেখি নোট করানো যায় কিনা, নোট করার থাকলে তো নোট করবা। এই উল্টাপাল্টা কমেন্ট হইলে কিন্তু দেখবা এইটাই তোমার লাইফের শেষ ক্লাস টুইট স্বাধীনে, কেমন? সো উল্টাপাল্টা কমেন্ট আমরা না করি, আমরা আসছি ক্লাস করব। রাত যথেষ্ট রাত হয়েছে, তোমাদেরও সময়ের গুরুত্ব আছে, কেমন? সো আমরা খুব শীঘ্রই খুব সুন্দরভাবে এখানে ক্লাসটা করব। আসো, তাহলে আমরা দেখতে পেলাম ভাববাচক বিশেষ্য বা ছদ্ম ক্রিয়াপদ হচ্ছে যেগুলোর শেষে, ক্রিয়ার শেষে অন থাকবে, ক্রিয়ার শেষে কি থাকবে? অন থাকবে, ক্রিয়ার শেষে অন থাকবে, সেগুলোকে বলা হবে ভাববাচক কিংবা ছদ্ম ক্রিয়াপদ। কি বলা হবে? ভাববাচক কিংবা ছদ্ম ক্রিয়াপদ। ব্যাপারটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। জাস্ট এটা মনে রাখবা, শয়ন, গমন, দর্শন, ভ্রমণ এগুলোর মাধ্যমে কি হবে? ক্রিয়াপদ বোঝাচ্ছে না, এগুলোর মাধ্যমে একটা বিশেষ্য পদকে বোঝাচ্ছে, কিন্তু দেখতে মনে হবে ক্রিয়াপদের মতো, কিন্তু আদতে এটা বিশেষ্য। এবং কোন বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। সবাই এটা নোট করছো কিনা একটু আমাকে বলো। এটা বইয়ের মধ্যে এরকম ভাবে গোছানো পাবা না, বইয়ের মধ্যে কোনো বইয়ের মধ্যে এত গোছানো পাবা না যে ক্রিয়ার শেষে অন থাকলেই সেটা ভাববাচক বিশেষ্য দাগ দিবা, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বললাম। তো এটা তোমার কাজ হচ্ছে যে এইগুলো একটু নোট করে রাখা, কেমন?
ক্রিয়ার শেষে অন থাকবে। সবাই সবাই ফাইন, ওকে গুড, অল গুড। আমরা একটু সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গেলে এই যে ভাববাচক বিশেষ্য কি, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়া বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে বলা হবে ভাববাচক বিশেষ্য, যেমন গমন, ভোজন, শয়ন, দর্শন, ভ্রমণ, এইগুলো। আমরা লাস্ট যে বিশেষ্য পদটা দেখতে পাই সেটার নাম হচ্ছে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যে সকল বিশেষ্য পদের মাধ্যমে কোনো কিছুর কোনো গুণের নাম বোঝাবে। কিসের নাম বোঝাবে? গুণের নাম বোঝাবে। এখন সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দয়ালু, তারপর মহানুভবতা, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কি, এগুলোর মাধ্যমে গুণের নাম বোঝায়। যেমন এই যে বলছে তারল্য, তিক্ততা, সৌন্দর্য, স্বাস্থ্য, এগুলোর মাধ্যমে কি বোঝাবে আমরা? এগুলোর মাধ্যমে অবশ্যই বিশেষ্য বোঝানো হয়, এবং এইগুলো যেহেতু গুণকে প্রকাশ করে এই জন্য এটাকে বলা হবে গুণবাচক বিশেষ্য। এটাকে কি বলা হবে? গুণবাচক বিশেষ্য। আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম আমি, কেমন? ওকে ফাইন, ওকে ওকে, নোট ডান। কোন টপিকের ক্লাস ভাইয়া? গতকাল আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কথা বলছিলাম, আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সেকেন্ড ক্লাস। তো আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে এখানে একটু ফাস্ট যাই। দেখো এখানে কি আছে, সর্বনাম কাকে বলে, এটা বোর্ড প্রশ্নে আসছিল, প্রকারভেদ সহ লিখো। বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম মানে কি বলতো? সর্বনাম মানে হচ্ছে যে প্রনাউন, অর্থাৎ গতকালকে আমরা পড়ছিলাম যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন আমি বই পড়ি, সে নিয়মিত স্কুলে যায়। সর্বনাম সাধারণত কয় প্রকার? সর্বনাম সাধারণত 10 প্রকার। যেমন ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম যেটাকে ব্যক্তিকে বোঝাবে, যেমন আমি তুমি, আমি তুমির মাধ্যমে ব্যক্তি বোঝাচ্ছে। আত্মবাচক সর্বনাম মানে নিজ সম্পর্কে, আত্ম মানে কি নিজ, তাহলে যে সকল পদের মাধ্যমে নিজকে বোঝাবে, যেমন বললাম স্বয়ং, স্বয়ং বা নিজ, বা খোদ, খোদ মানে হচ্ছে যে নিজ। তারপর আপনি, আপনি বলতে এখানে কি, আপনি, আপনি বলতে কিন্তু নিজেকে বোঝাচ্ছে, যে আপনার ভালো কে না চায়, মানে নিজের ভালো কে না চায়। তার মানে যে সকল পদের মাধ্যমে নিজেকে বোঝাবে, স্বয়ং, নিজে, হ্যাঁ, খুদ, আপনি, এগুলোর মাধ্যমে যদি নিজেকে বোঝায় তাহলে সেটাকে বলা হবে আত্মবাচক সর্বনাম। এগুলো খুব বেশি একটা পরীক্ষাতে স্পেসিফিক ভাবে আত্মবাচক সর্বনামে লিখতে হবে, নট নেসেসারি। জাস্ট সর্বনাম পদ লিখলেই হয়, জাস্ট সর্বনাম পদ লিখলেই হয়, জাস্ট বিশেষ্য পদ লিখলেই হয়, কেমন? জাস্ট আমরা মেইন যে পদগুলো আছে সেগুলো লিখলে এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু তাহলে সামনের দিকে যাই, কেমন? ক্লাসটাতে যারা সংযুক্ত হয়েছে সবাই একটা রিয়েক্ট দিয়ে রাখো, যাতে ক্লাসটা বারবার তোমাদের সামনে যায়, তোমরা দেখতে পারো। আর বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদেরকে একটু জানিয়ে রাখো। আমরা একটু প্রশ্নে চলে যাই, কেমন? আমরা একটু প্রশ্নে চলে যাই ডিরেক্ট, কি বলো? আমরা একটু প্রশ্ন সলভ করি, আসো আসো। এবার বলছে এবার বলছে কিছু প্রশ্ন সলভ করার জন্য। এটা ধরো যে ঢাকা বোর্ডের প্রশ্ন। এখন ঢাকা বোর্ডের প্রশ্ন, আহারে এটা উত্তরগুলো তো দেয়া আছে। এগুলো টান দেওয়ার দরকার ছিল। আসো আমরা এগুলো তাহলে সলভ করে আসো। বলছে চলো কোথাও একটু ঘুরে আসি। বলছে নিচের যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে, পরীক্ষাতে কি আসে, এইভাবে প্রশ্ন আসে। বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমরা সলভ করতেছি ধারাবাহিকভাবে। এখন প্রথম যে প্রশ্নটা আসছে সেখানে বলছে চলো কোথাও একটু ঘুরে আসি। বলছে চলো কোথাও একটু ঘুরে আসি, টান দিয়ে আছে কোথাও এর নিচে। তো কোথাও এর উত্তরটা কি হবে সবাই একটু বলে দাও। কোথাও এর উত্তরটা কি হবে একটু বলে দাও। আমি এটা একটু মুছে ফেলি, তাহলে তোমরা দেখতে পাবো না। এই দিক দিয়ে তাকায় না, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, অন্যদিকে তাকায় থাকো তো, অন্যদিকে তাকো, অন্যদিকে তাকো। ওই যে দেখো তোমার ঘরের মধ্যে টেবিলের সামনে দেখো কি একটা আছে, ওইটা দেখো, ওইটা দেখো, বইয়ের সামনে, এখানে তাকায় না, কেমন? আর এটা চলে আসছে, এটা অ্যানিমেশন দেওয়া হয়েছে না তো। আচ্ছা এখন আসো, এটা আমরা সলভ করবো। সো যেটা নিচে টান দিয়ে আছে এটার ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আমরা নির্ণয় করবো। বলো, বলছে চলো কোথাও ঘুরে আসি। এই যে কোথাও এর নিচে টান দিয়ে আছে, তাহলে কোথাও কোন পদ হবে, উত্তরটা কি হবে বলো তো? এখানে চলো, চলো বলতে একটা ক্রিয়াপদ বুঝাইছে, যে কাজ করা বুঝাইছে। একটু ঘুরে আসি, ঘুরে আসাটাও একটা কাজ করা বুঝাইছে। তাহলে এই যে চলো কোথাও একটু ঘুরে আসি, এই কোথাওটার নামটা কি? কোথাও এর নিচে টান দিয়ে আছে, কোথাওটা কি হবে বলো তো আমাকে একটু। তোমরা কি এই প্রশ্নগুলো এর আগে করছো, সলভ করছো? উত্তর দেখলাম তো। দেখে ফেললেও সমস্যা নাই। নো নো নো,
ওকে, আসো চলো কোথাও একটু ঘুরে আসি। এখানে এটারে সহজ করো, চলো কোথাও একটু ঘুরে আসি। কোথাও, আই হাই, এটা তো দেখাই যায় না, কি নিলাম এটা। ওকে ফাইন, এটা নেই। কোথাও, এই কোথাও এর মাধ্যমে দেখো, কোথাও এর মাধ্যমে একটা স্থানের নাম বোঝাইতেছে, স্থানের নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আর নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে, গতকালকে বলছিলাম নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে, এটা কিন্তু এইচএসসি 25 এবং 26 উভয় ব্যাচের জন্য কিন্তু কাজে লাগবে। উভয় ব্যাচের জন্য এটা বোর্ড পরীক্ষাতে আসবে, যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দাও, নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে সেটা হবে সর্বনাম। তাহলে এটা উত্তরটা হবে সর্বনাম পদ। উত্তরটা কি? সর্বনাম পদ। বলছে ট্রেনটা এখনই এসে পড়বে, এই যে এসে পড়বে নিচে টান দিয়ে আছে। এখন কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি যদি বোঝায় তাহলে কি হবে? এই যে ট্রেনটা এসে পড়বে, তার মানে ট্রেনের একটা কাজ করা বোঝাইতেছে, ট্রেনটা একটা মুভমেন্ট বোঝাইতেছে। সো এরকম যদি কোনো কাজ করা, হওয়া বোঝায় তাহলে সেটাকে বলা হবে ক্রিয়াপদ। এটাকে কি বলা হবে? 2 নম্বরটা হবে ক্রিয়াপদ। তৃতীয় প্রশ্নে আসো। নদীর বুকে চর, নদীর বুকে চর জেগেছে। এখন নদীর বুকে যে চর জাগছে, টান দিয়ে আছে চরের নিচে। তাহলে নদীর বুকে যদি চর জাগে, চর তো তোমরা বোঝো, চর হচ্ছে যে ধরো যে একটা নদীর মধ্যে পলি মাটি কিংবা মাটি, বিভিন্ন পদার্থ একসাথে একত্রিত হয়ে যদি একটা স্থানে, নদীর মধ্যকার যদি একটা স্থলভাগ যদি পাওয়া যায়, মানে শুকনো একটা জায়গা পাওয়া যায়, কেমন, সেটাকে বলা হবে চর। তার মানে নদীর বুকে চর মানে হচ্ছে যে নদীর স্পেসিফিক কিছু জায়গার মধ্যে দেখবা যে তোমরা কি হয়, মাটিটা উঁচু হয়ে থাকে। নদীর বেশ কিছু জায়গার মধ্যে দেখবা যখন পানি কম থাকে তখন মাটিটা উঁচু হয়, কিছু স্থানে এসে মাটি জমাটবদ্ধ হয়। তো মাটিটা যখন উঁচু হয় তখন সেখানে কিন্তু কি হয় না, পানি আর নাগাল পায় না ওইটাকে, তখন ওইটা পানি বেদ করে উপরে উঠে যায়, তখন এটাকে বলা হয় চর। হ্যাঁ, এটাকে বলা হয় চর। সো এই যে নদীর বুকে চর জেগেছে, এই যে চরটা, এটার মাধ্যমে কিন্তু কোনো কিছু নাম বোঝাইছে। নাম বোঝাইলে কি হবে বলতো? নাম বোঝালে হবে বিশেষ্য। এবার 4 নম্বর প্রশ্নটা বলো। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, তবুটা কোন পদ? বলো। এত মিষ্টি দিলাম তবু এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, এখানে তবুটা কোন পদ? বলো। 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? একটু সবাই দ্রুত জানাও 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বলে তোমাদের মনে হয়, একটু আমাকে এটা জানাও। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, কেমন? ওকে ওকে, অনেকে বলছো যে ভাই এটা যোজক হবে, যোজক হবে। দেখি তো আমরা এটা কি হবে, এটা কি হবে আসলে? যোজক হবে। জি ভাই, বুঝতে পারছি। তো তোমরা কি আসলে আলটিমেট, আমি তোমাদেরকে বলতেছি যে এগুলো যে পরীক্ষাতে আসে এরকম না, এটা বোর্ড প্রশ্ন, এটা বিগত বছরের বোর্ড প্রশ্ন। তো তোমাদের বোর্ডে এরকমই প্রশ্ন আসবে। এটা আসলে খুবই সহজ এবং এটার মধ্যে 5 নাম্বার পাওয়া একটা মামুলি বিষয়। মামুলি বুঝতো মানে একটা ডাল ভাত বিষয় আর কি, মামুলি ডাল ভাত, মামুলি বিষয়, কেমন, এটা একটা মামুলি বিষয়। সো এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, এই যে তবুটা হচ্ছে এখানে যোজক। যে সকল পদের মাধ্যমে কোনো দুইটা পদের মধ্যকার, বাক্যের মধ্যকার দুইটা পদের মধ্যকার কোনো সংযোজন, সংকোচন, বিয়োজন স্থাপন হবে সেগুলোকে বলা হবে যোজক। যেমন এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, তবু, হ্যাঁ, তারপর নচেত, বরং, অথচ, সুতরাং, ফলে, বটে, এগুলো। বিপদ কখনো একা আসে না, তাহলে বিপদ এই জায়গায় কোন পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে? বিপদ কখনো একা আসে না। এখন এই যে বিপদটা, এটার মাধ্যমে কি বোঝাইছে? একটা কোনো কিছুর নাম বোঝাইছে। বিপদের মাধ্যমে কিসের নাম বোঝাইছে? একটা ধরো যে একটা খারাপ বিষয়ের নাম বোঝাইছে, তাই তো? বিপদ তো আর ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। খারাপ জিনিসের যদি নাম বোঝায়, নাম বোঝাইলে সেটা বিশেষ্য, নাম বোঝাইলে সেটা কি? বিশেষ্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, তাইলে এই যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক বলতে কি? প্রকৃতি থেকে শব্দটা আসছে প্রাকৃতিক। দেখো, প্রকৃতি যদি বলা হইতো নেচার, তাহলে সেটা হইতো বিশেষ্য, সেটা কি হইতো? বিশেষ্য। যখন প্রকৃতি থেকে আসছে প্রাকৃতিক, কি আসছে? প্রকৃতি থেকে আসছে প্রাকৃতিক, তার মানে তখন একটা অবস্থা বুঝেছে, তখন এই প্রাকৃতিক মানে হচ্ছে যে বিশেষণ, প্রাকৃতিক মানে হচ্ছে যে বিশেষণ। তোমরা জানো যে বিশেষণ কাকে বলে? যদি
বিশেষের যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাহলে সেটাকে বলা হয় বিশেষণ। তাহলে প্রকৃতি থেকে প্রাকৃতিক, তার মানে প্রাকৃতিক একটা অবস্থা বুঝিয়েছে, আর অবস্থা বোঝালে সেটাকে আমরা বলবো বিশেষণ। তাহলে এটা আনডাউটেডলি এটা প্রাকৃতিকটা হবে বিশেষণ। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, মানে সমুদ্রের দিকে আর কি, অভিমুখে বা দিকে হতে পারে, যে আমাদের যাত্রা এখন কোথায়, সমুদ্রের দিকে। তাহলে এই যে আমাদের যাত্রা সমুদ্রের দিকে বা সমুদ্র অভিমুখে, এখানে অভিমুখে মানে কি জানো, অভিমুখে মানে হচ্ছে যে টুয়ার্ডস, মানে দিকে। তার মানে এটাকে বোঝানো হবে, এটাকে কি বোঝানো হবে বলতো, এটাকে বোঝানো হবে অনুসর্গ। আমি তোমাদেরকে গত ক্লাসে অনুসর্গগুলো পড়াইছিলাম, অনুসর্গ যে 25টা পড়াইছিলাম, এটা কি তোমরা পড়ছো? লেখা দেখা যায় অনুসর্গ যে 25টা তোমাদেরকে পড়াইছিলাম, এটা কারা কারা লিখছো খাতার মধ্যে, একদম একদম অনেস্ট, টু বি অনেস্ট, হাত তুলো যে কারা কারা এই 50টা পড়ছো। বলো তো। ওকে ওকে ফাইন। কে জি ভাই আমি করেছি, হ্যাঁ হ্যাঁ যদি করে থাকো। জি ভাই অনুসর্গ, অনুসর্গ আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এখানে অভিমুখে হলো সমুদ্র। তাইবা থেকে শুরু করে হীরা আমাদের সাথে ক্লাসটা দেখছো, কনারেজা, কুলসুম আক্তার তিথি, আরাফাত আলী, রোকেয়া সরকার, নাদিয়া আঞ্জুম, রাফসান, সুরাইয়া ইয়াসমিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আমাদের সাথে হাবিবুন নাহার বলেছে অনুসর্গ, সেতু লিখেছে জি ভাইয়া করেছে। তো তোমাদের উপর আমার এই বিশ্বাসটা আছে যে তোমরা আসলে পড়াশোনা এত ফাঁকিবাজি করবে না। আর এখন যেহেতু প্রতিদিন 3টা করে ক্লাস যাচ্ছে, তারপর তোমাদের নিজেদেরও কলেজের পড়া থাকে, পরীক্ষার সন্নিকটে, তো আমার কাছে মনে হয় যে তোমরা অনেক বেশি আগে থেকে সিরিয়াস। সো এই সিরিয়াসনেসটা যাতে আমরা কি করতে পারি আমাদের মধ্যে, যাতে এটা থাকে আর কি নিয়মিত। পার্সি ভাইয়া, হাফসা, সামান্তা, মুন্নি আমাদের সাথে, মানসুরা, আফরিন। বিপদ বিশেষ্য কোন, এই যে বললাম না বিপদ একটা জিনিসের নাম বুঝাইছে। বিপদ তুমি আর কোন পদ দিবা বলো, যে প্রশ্নটা করেছো বিপদটা আর তুমি কোন পদ দিতে পারো? বিপদ বলতে বিশেষ্য হবে। এরকম ভাবে আমরা কি গুণের নাম, যেমন সততা, সত্যবাদিতা, মহানুভবতা, হ্যাঁ, এগুলো আমরা গুণের নাম যদি বোঝাই বা খারাপ কোনো কিছুর নাম যদি বোঝাই, তাহলে সেটা নাম বোঝালে সেটা হবে বিশেষ্য। বিপদের ইংরেজি কি? ডেঞ্জার। বিপদের ইংরেজি হচ্ছে ডেঞ্জার। এখন ডেঞ্জার তুমি কোন পদ্ধতিটা বলো তো? যদি তোমরা ডিরেক্ট বাংলাটার বাংলা যদি নির্ণয় না করতে পারো, হ্যাঁ, বাংলা কোনো একটা পদ যদি না বুঝতে পারো, তাহলে এইটাকে ইংলিশে কনভার্ট করবা। ইংলিশে কনভার্ট করে দেখবা যে এটা কোন পার্সন স্পিচ হয়। ডেঞ্জার, ডেঞ্জার বলতে তো আমরা নাউনকেই বুঝি, ডেঞ্জার বলতে আমরা নাউনকেই বুঝি। বলো হে বন্ধু বিদায়, এখানে হে বন্ধুটা কি আসলে? হে বন্ধু বিদায়, এখানে হে বন্ধুটা কি হবে? বর্গীয় জ নম্বর, লাস্টেরটা কি হবে? হলো। দেখো খারাপ কিছু হইলে খারাপ কিছুর নাম বুঝাইছে, খারাপ কিছু বোঝায় নাই, খারাপ কিছুর নাম বিপদ। হ্যাঁ, তো যদি নাম বোঝায় তাহলে সেটা বিশেষ হবে। ঠিক তেমনিভাবে আমি তোমাদের বললাম না, তুমি যদি এখন এসে বলো যে ভাই যে সততা, সততা তো ভাই ভালো জিনিস বোঝাইছে, তো ভালো মন্দ বোঝাইলে তো কি হবে? ভালো মন্দ বোঝাইলে তো ভাই এটা বিশেষণ হওয়ার কথা, কিন্তু সততা তো একটা নাম বোঝাইছে, গুণের নাম বোঝাইছে। তোমার তো এই জিনিসটা বুঝতে হবে, কেমন? 40 দিন আছে ভাইয়া, 15-16 ঘন্টা পড়াশোনা করি। আয় হায়। সাবিহা মুন্নি ভাই নাম পড়বেন না, কমেন্ট কম পড়ুন। সাবিহা মুন্নি তোমার কথাটা আমি অবশ্যই রাখবো। আর তোমার পড়ুন বানানটা হয় নাই ভাইয়া, পড়ুনটা এইভাবে লিখবা, পড়ুন, কেমন? মাঝে মধ্যে কমেন্ট পড়তে হয়, কারণ তোমরা কি উত্তর দিচ্ছ সেটা আমি দেখতে হবে, ঠিক আছে? আসো, হে বন্ধু বিদায়, এটা হচ্ছে যে সম্বোধন সূচক আবেগ, এটাকে বলা হয় সম্বোধন সূচক আবেগ। সম্বোধন সূচক আবেগ। এখন এটা সম্বোধন সূচক আবেগ কেন হয়েছে দেখো, হে বন্ধু বিদায়, এটার মাধ্যমে একটা এই যে পুরো বাক্যটা, এই পুরো বাক্যটা একটা আবেগ সূচক বাক্য, এবং এই আবেগ সূচক বাক্যের মধ্যে হে বন্ধু মানে হচ্ছে যে তুমি কাউকে সম্বোধন করতেছো, তুমি কাউকে কারো উদ্দেশ্য কিছু বলতেছো। তো যখন এরকম আসবে তখন আমরা এটাকে দিব হে বন্ধু বিদায়, এটা হচ্ছে সম্বোধন সূচক আবেগ। আবেগ দিলে হবে, তোমাদের এখানে আবেগ ছিল, আমি এখানে সম্বোধন সূচক আবেগ এটা এড করে দিলাম, কেমন? তো আমরা এই 8টার মধ্যে কে কয়টা পারতাম একটু বলো তো, কে কয়টা পারতাম? এখন বুঝলাম ভাইয়া, ওকে ফাইন, ঠিক আছে।
পড়াশোনা বেশি বেশি করবা। শুধু আবেগ দিলে হবে না, আবেগ দিলে হবে, আবেগ এখানে বইয়ের মধ্যে আবেগ, কিন্তু আমি বলছি যে সম্বোধন সূচক আবেগ আর কি, বিভিন্ন বইয়ের মধ্যে সম্বোধন সূচক আবেগ দেয়া। তুমি তোমার যে টেস্ট পেপার কিংবা অন্যান্য যে বইগুলোতে সেখানেও অনেক বইয়ে পাবা সম্বোধন সূচক আবেগ, আবেগ দিলে হবে, সমস্যা নেই। আসো একটু অন্যদিকে তাকাও, অন্যদিকে তাকাও, আমি এটা একটু মুছে ফেলি, নিলে তো তোমরা দেখে ফেলবা। কেমন, আমি একটু মুছে ফেলি। এটা নেক্সট দিন থেকে এটা উত্তরটা আসলে না নিয়ে আসতে হবে, কেমন? বিনা সাদা মোদের, কেমন? তারপর কি আছে? রবীন্দ্রনাথ। একটু খাতা কলম নিয়ে বসো, একটা মিনিট। ওকে, উত্তরটা দাও, প্রথমটা। একটু উত্তরটা দাও, বলো যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে টান দিয়েছে বিনার নিচে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে টান দিয়েছে বিনা। এখন বিনাটা কোন পদ বা কোন পার্টস স্পিচ আমাকে একটু বলো। উত্তর ভুল ক্রমে না, আমি ভাবছিলাম কি জানো, যে এখানে মানে তোমরা উত্তরটা দিবা, তারপর প্রেস করলে অ্যানিমেটেড হয়ে এটা অ্যানিমেশনের মাধ্যমে পরবর্তীতে অনুসর্গটা বা যেটাই আছে ওইটা উত্তর আসবে আর কি। এখন দেখা যায় এটা অটোমেটিক সেট করা, সো যে আসলে আমাদের যে কাজ করছেন টাইপিং এর ক্ষেত্রে মাসুম ভাই, তিনি হয়তো এটা একসাথে দিয়ে দিয়েছেন আর কি, সমস্যা নাই, আমরা তো এটা না দেখে উত্তরগুলো দিচ্ছি আর কি, কেমন? তো একটু আমাকে বলো যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, মোহিতে শব্দের অর্থ কি জানো? মোহিতে শব্দের অর্থ হচ্ছে যে পৃথিবী, মোহিতে শব্দের অর্থ হচ্ছে যে পৃথিবী, কেমন? আচ্ছা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনাটা তাহলে কোন পার্টস স্পিচ? মনে রাখবা এই যে দুইটা পদ দুঃখ এবং সুখ, এই দুইটা পদের মধ্যকার যদি সম্পর্ক স্থাপন করে কোনো পদের মাধ্যমে, তাহলে সেটাকে বলা হয় প্রিপজিশন। প্রিপজিশন আমরা গতকালকে পড়ছি যে প্রিপজিশন মানে হচ্ছে যে অনুসর্গ, প্রিপজিশন মানে হচ্ছে যে অনুসর্গ। আর তোমাদেরকে আরেকটা টেকনিক বলে দিয়েছিলাম যে তোমরা একটা কাজ করবা, তোমরা কোন কাজটা করবা, যে এই যে 25টা অনুসর্গ ভাইয়া তোমাদেরকে দিয়েছিলাম, কয়টি অনুসর্গ? 25টির মতো অনুসর্গ। এই অনুসর্গগুলো একটু দেখে রাখবা, কিংবা তোমাদের যাতে নজরে থাকে, নলেজে যাতে থাকে, যে দেখলে আমরা বুঝতে পারি যে এটা অনুসর্গ। তাহলে বিনা এটা হচ্ছে যে একটা অনুসর্গ। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, টান দিয়ে আছে সাদার নিচে। এখন সাদাটা কোন পার্টস স্পিচ বলো তো? সাদা একটা রঙের নাম বুঝিয়েছে বা রং বুঝিয়েছে, রং যদি বুঝায় তাহলে কি হবে বলেন? সবাই একটু বলেন। বিনা যোজক না, বিনা যোজক হবে না, অনুসর্গ হবে। গত ক্লাসে আমরা অনুসর্গটা দেখিয়েছিলাম, অনেকেই এখানে কমেন্ট করছো। অঞ্জনা, রবিদাস, সাদিয়া আক্তার সেতু, শারমিন, মিথিকা, রোকিয়া, আফরিন, ইসরাত, সাদিয়া, হ্যাঁ সাদিয়া, আফরিন, তো সবাই লিখেছো এটা কি হবে? সাদা কাপড় পরলে মন সাদা হয় না। এখানে সাদা বলতে কি বুঝাইছি আমরা? রং বুঝিয়েছে। তো পৃথিবীতে যত রং আছে সবই তো টেকনিকে কি বলছিলাম, পৃথিবীতে যত রং আছে দেখলে কি করবা? আল্লাহর নাম নিয়ে বিশেষণ বসায় দিবা, ঠিক আছে? এটা 100%, আমি এই টেকনিকটা তোমাদেরকে বলে দিলাম। রং দেখলে, তো সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, সাদা নিচে টান দিয়ে আছে বিশেষণ। যদি বলা হইতো যে কালো মানুষ কি, কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা, কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা। সো এখানে কালো মানুষের নেতা, এই যে কালোটা কি হবে? কালোটা একটা রঙের নাম, সো রং যদি বোঝায় তাহলে এটাও বিশেষণ হবে। কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলার একটা পেসেজ বোধহয় তোমাদের এখন রয়েছে, 25 ব্যাচের বোধহয় রয়েছে, হ্যাঁ। দীর্ঘ 27 বছর তিনি কারাজীবন ভোগ করছেন, এবং তার একটা বিখ্যাত একটা উক্তি আছে যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন দ্যাটস হুই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, যেটা বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শিক্ষা। শিক্ষা কি করতে পারে? একটা গোটা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে, বলছিলেন নেলসন ম্যান্ডেলা। বলছে মোদের গর্ব বা মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এখন মোদের নিচে টান দিয়ে আছে, বলো তো মোদেরটা তাইলে কি হবে? মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের বলতে কাদের বোঝাইছে? মোদের বলতে আমাদের বোঝাইছে। এখন আমাদের তো নিশ্চয়ই নাম আছে, তোমার একটা নাম আছে না, আমার একটা নাম আছে না, তার একটা নাম আছে। তো সবার নাম যখন একত্রিত হয় তখনই তো সেটাকে বলা হয় আমাদের বা আমরা হই। তো এই যে আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের বাংলা ভাষা,
সো আমাদের বলতে কিন্তু আমি আছি, তুমি আছো, সে আছে, অমুক আছে, তমুক আছে, সবাই আছে। সো সবাই নাম একসাথে নেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? না, নাম নেওয়া সম্ভব না। এই জন্য নামের পরিবর্তে আমরা একত্রে আমাদের বা মোদের ব্যবহার করলাম। সো নামের পরিবর্তে যখন কোনো কিছু ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে সর্বনাম পদ। এখন এখানে মোদের হইতে পারে, তারপর তাদের হইতে পারে, তাহাদের হইতে পারে। তো নামের পরিবর্তে তাদের একটা নাম আছে, নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই সর্বনাম। রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না। এখন রবীন্দ্রনাথ এটা কোন পদ? এটা তোমরা দেখি বুঝতে পারতেছো, এটার মাধ্যমে নাম বুঝাইতেছে। তো নাম যদি বুঝায় তাহলে সেটা বিশেষ্য। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বলো এই বুঝিলামটা কোন ক্রিয়া হবে, কোন পদ হবে? সবাই একটু বলো তো, বুঝিলাম এটা কোন পদ হবে? গত ক্লাসের পিডিএফটা দিয়ে দিব ভাইয়া, কেমন? গত ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ক্রিয়া লিখেছো আমাদের সাথে মেহজাবিন, জান্নাত, নানজিবা, রায়না, সাদিয়া, রুকিয়া, রিবিকশন, খংলা, সুরাইয়া, সামান্তা, দীপ্তি তালুকদার, রাফসান। গুড। ওকে 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 ফাইন। তো সবাই এখানে চেষ্টা করছো এবং আমি তোমাদের এটা আসলে হোমওয়ার্ক হিসেবে দিতে পারতাম বা বলে দিতে পারতাম যে টেস্ট পেপারের মধ্যে বা সকল বোর্ড সলভ করে ফেলবা। নো, সকল বোর্ড সলভ করা ফেলে আর এইখানে সবার মধ্যে কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে সলভ করা অন্য আরেকটা বিষয়। কেমন? তুমি এখানে উৎসাহী হচ্ছে, তোমার এই টপিকটার প্রতি অনেক বেশি তোমার আগ্রহ জন্মাচ্ছে এবং তুমি আজকের পর থেকে আমি এখানে যদি 5টা বোর্ডের প্রশ্ন সলভ করি, তুমি বাসায় গিয়ে বা বাসায় এখন আরো 5টা সলভ করে ফেলবা। কারণ 5টা তো আমি অলরেডি তোমাকে করে দিলাম, তুমি আমার সাথে করে ফেলছো, মানে 5টা সলভ করছো। তো বাকি 5টা তুমি করে ফেলবা এবং এইখানে যাতে যে কোনো বোর্ডের প্রশ্ন আসলে আমরা যাতে 8টাই পারি, 8টি যাতে পারি আমরা, 8টি। কিন্তু খবরদার কেউ আবার 8টার মধ্যে 8টা দাগাইতে যায় না। তোমার বলছে যে কোনো 5টা, নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে। এখন তুমি যদি কনফিডেন্সের ঠেলায় যদি 8টা লিখে ফেলো তাইলে একটু ঝামেলা আছে, ঠিক আছে? 8টা লিখতে যায় না, 8টা লিখলে যদি 8টার মধ্যে কোনো একটা ভুল যায় কোনো কারণে, তাহলে ওইখানে একটা নাম্বার কাটা যাবে। তোমার দরকার আছে এই মানে হুদাই এই বিপদটা আনার জন্য, গায়ে পড়ে এই বিপদটা আনার জন্য? না, আমরা এটা করব না। তারপর বলো বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য। এখানে বুঝিলাম বলতে কিন্তু ক্রিয়াপদ বুঝাইছে, কারণ বুঝিলাম বলতে আমি বুঝলাম। নর্মালি আমরা জানি যে ক্রিয়াপদটা শব্দের শেষে হয়। ধরো মেয়েটির রূপ বড় আশ্চর্য, এটা আমি বুঝলাম, তাইলে আমরা বুঝতে পারতাম যে এই ক্রিয়াপদটা শেষে বসছে। তো এখানে তোমাকে একটু কনফিউজড করছে, কনফিউজড করাই কিন্তু টিচারদের কাজ। তো এটা কি হবে? এটা হবে ক্রিয়াপদ। বুঝিলাম, বুঝিয়াছিলাম, এগুলো ক্রিয়াপদ যেগুলোর মাধ্যমে ক্রিয়া বোঝাবে, কাজ বোঝাবে। এটা শব্দের শুরুতে থাকলেও কাজই বুঝাইতেছে। বাহ, আমাদের মেয়েরা দারুণ খেলছে, এখানে টান দিয়ে আছে বাহ নিচে, বাহ। আমরা জানি যে বাহ, সাবাস, চমৎকার, তারপর ছি, আহ, ও, হ্যাঁ, দারুণ, এগুলোর মাধ্যমে আমরা কি বুঝি? এগুলোর মাধ্যমে বাহ, এগুলোর মাধ্যমে আমরা আবেগ শব্দকে বুঝি, যেটাকে আমরা ইংরেজিতে বলি, ইংরেজিতে কি বলি? ইন্টারজেকশন বলি। আবেগ শব্দ, এগুলোকে কি বলা হবে? আবেগ শব্দ। কেমন? আবেগ শব্দ। লাস্টেরটা আসো, লাস্টেরটাতে একটু আমরা দেখি, এটা আবেগটা বানানটা ঠিক হয় নাই, এটাকে বলা হয় আবেগ শব্দ। আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়। তাহলে এই যে আমাদের সমাজ একটা পার্ট, ওদের সমাজ আরেকটা পার্ট। তো দুইটা বাক্যকে বা দুইটা পদকে যখন একত্রিত করে সংযোজন বিয়োজন কোনো কিছুর মাধ্যমে বা সংকোচন করে, সেটাকে আসলে কি বলা হয় বলো তো একটু? সবাই বলো লাস্টেরটা কি হবে? যে আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। এখানে এই যে আমাদের সমাজ আর ওদের সমাজ, এখানে ওর নিচে টান দিয়ে আছে, ওরটা কি হবে তাহলে? মাইশালি কিছু যোজক হবে। গুড, আমাদের সমাজ আর ওদের সমাজ এটা যোজক হবে। এটা তোমরা কিছুদিন পরে জানো, তোমরা সবগুলোই পারবা। এই যে আমি তোমাদেরকে বললাম এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, এগুলো যদি থাকে, এগুলো যদি তোমার খাতার মধ্যে নোট করা থাকে এবং তুমি যদি লিখে ফেলো যে এগুলোকে বলা হয় যোজক, তাহলে তো এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, ঘুরে ফিরে প্রশ্ন আসে। অন্যদিকে তাকাও, অন্যদিকে তাকাও। ওদের গর্ব, এটা তো আমরা পড়ে ফেললাম।
বলো প্রথমটার উত্তরটা দাও, আমি এগুলো মুছে ফেললাম। বলো প্রথম প্রশ্নটার নাম কি আছে? প্রথম প্রশ্নটার নাম হচ্ছে যে পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। তাহলে পহেলা বৈশাখ পুরোটা নিচে টান দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যে দেখবা। তাহলে এই যে পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, এটার মাধ্যমে এই যে পহেলা বৈশাখ বলতে কিন্তু আসলে কি বোঝাইতেছে? কোন সংখ্যাকে কিন্তু বোঝায় না, এখানে একটা উৎসবের নাম বোঝাইতেছে। এই পহেলা বৈশাখে একটা উৎসবের নাম না? উৎসবের নাম না এটা? তাহলে যে কোনো কিছুর নাম, উৎসবের নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম যদি বোঝায়, তাহলে সেটা কোন পদ হবে বলতো? সেটা হবে বিশেষ্য পদ। সেটা কোন পদ হবে বলতো ভাইয়া? সেটা হবে বিশেষ্য পদ। হাবিবুন নাহার বিশেষ্য, বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখ পুরোটা যদি আসে তাহলে সেটা আমরা বিশেষ্যই দাগ দিব। কেমন? সেটা আমরা বিশেষ্য দাগ দিব ইনশাল্লাহ। তোমরা এটা বুঝতে পেরেছো বলো তো? এই যে তানজিল আহমেদ একে আবার আরেকটা ভুল করছে, পরেন বানান তো হয় নাই ভাই। পরেন বানানটা হবে এইরকম ভাবে। তোমরা যে কেন যে বানানে ভুল করো, আমি বানানের ক্লাসটা তোমরা দেখো নাই, মনে রাখবা। আমি তোমাদেরকে একটা টেকনিক বলে রাখি। এই যে পড়া আছে না, এই পড়া মানে হচ্ছে যে, তার আগে আসি এই পড়া, হ্যাঁ, একটা হচ্ছে যে ঢয় বিন্দুর আর একটা হচ্ছে যে বয় বিন্দুর। মনে রাখবা কেবল 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 কাপড় পরিধান করা অর্থে, কেবল কাপড় পরিধান মানে কাপড় পরা অর্থে, পরিধান কাপড় পরিধান অর্থে অর্থে এই পরা হবে, এই পরা হবে। আর বাকি সকল ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে হবে এই পরা। কেমন? বয়বিন্দুরও বা ঢয়বিন্দুরও। যেমন তুমি বলছো যে, এই যে আমি বলছো যে ভাই কি ছেলেদের কমেন্ট বা মেয়েদের কমেন্ট বেশি পড়েন, সো এই যে পড়েন, এই পড়েনও কিন্তু এটা দিয়ে হবে। তুমি ধরো যে পড়াশোনা করতেছো, এই পড়া। তুমি পিছলা খায় পড়ে গেছো, সেটাও পড়া। তুমি ধরো যে কোনো একটা জায়গায় পড়ে গেছো, বা তুমি পড়াশোনা করতেছো, বা আমি কমেন্ট পড়ছি, হ্যাঁ, সব পড়া হবে এই পড়া দিয়ে। কেবল কাপড় পরিধান করা, টু ওয়্যার সামথিং, মানে এই যে কাপড় পরিধান করা, এই পরিধান করা অর্থে কেবল এই বয়বিন্দুর হবে, নাইলে ঢয়বিন্দুর হবে। কেমন? আজকের পর থেকে যাতে এই বানান আমি ভুল না দেখি আর, বুঝছো? এই বানান যদি ভুল দেখি তাহলে কিন্তু খবর আছে। লেটস ক্র্যাক ডিউ, তামান্না, অনেকেই সংযুক্ত আছো। ওকে ফাইন, আমরা একটু সামনের দিকে যাই। দেখো এখানে আমরা কি দেখতে পেলাম যে পহেলা বৈশাখ একটা উৎসবের নাম, তাহলে এটা বিশেষ্য। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এটা আরেকটা বোর্ডে আসছে আবার, এটা সর্বনাম পদ আমরা শিখলাম। বলছে আজ নয় কাল সে আসবে, এই যে আজ এবং কাল, এই দুইটার মধ্যকার কি করছে? সম্পর্ক স্থাপন করছে, সংযোজন বিয়োজন করছে। সো এরকম এই মেইন পদটা হচ্ছে যে নয়। আমরা জানি যে এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু এরকম যদি থাকে তাহলে এটাকে কি বলা হয়? আজ নয় কাল সে আসবে, এটাকে বলা হবে যোজক। এটাকে কি বলা হবে? যোজক, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনজাংশন। এগুলো আসলে সহজ জিনিস, তারপর আমরা প্র্যাকটিস করবো। যে অনেকে আজকে নতুন হয়তো বা ক্লাসটা করছো। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত, বলো তো অমৃতটা কোন পার্টস অফ স্পিচ? অমৃতটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে আমরা বুঝতে পারবো অমৃত। ওকে ফাইন, হবে না আশা করি। একটু সবাই আমরা একটু বলি। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত, তার মানে পিঠার একটা গুণ বোঝাইতেছে না? তার মায়ের হাতের পিঠা, পিঠাটা একটা বিশেষ্য। পিঠাটা কি? একটা বিশেষ্য, মানে এটা মজার একটা জিনিস। পিঠাটা একটা বিশেষ্য পদ। এখন এই পিঠা সম্পর্কে বিশেষ্যটা কিরকম? অনেক মজার। তাহলে একটা গুণ বোঝাইতেছে না? অমৃত বলতে কি একটা গুণ বোঝাইতেছে না? মানে সুস্বাদু বা অনেক মিষ্টি বা অনেক খেতে অনেক মজা আর কি। তাহলে বিশেষ্য পিঠা সম্পর্কে যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ, দোষ গুণ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটাকে বলা হবে বিশেষণ। তাহলে তার মায়ের হাতের পিঠা যেন অমৃত, অমৃত বলতে গুণ বোঝাইছে, আর গুণ বোঝাইলে সেটা হবে বিশেষণ। কি হবে? বিশেষণ। তাহলে লিখে ফেলো বিশেষণ। কেমন? বিশেষণ। এই অমৃতটা হবে বিশেষণ, অমৃতটা বিশেষণ। হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। এখানে এই যে নামছেটা হচ্ছে যে একটা ক্রিয়াপদ, নামছেটা হচ্ছে যে একটা ক্রিয়াপদ। এখন তোমাকে টান দিয়ে আছে ধরো যে লাফিয়ে নিছে,
এখন লাফিয়ে যে নামছে, তার মানে নামছে কিরকম নামছে, লাফিয়ে নামছে। ক্রিয়া সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ। সেটাকে কি বলা হবে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। আমি গতকালকে বলছিলাম যে ক্রিয়াটা কি, আমি বললাম যে আমি খাচ্ছি বা আমি খাই। এখন আমি কিভাবে খাই, আমি বললাম যে আমি আস্তে খাই বা আমি দ্রুত খাই। তাহলে এই যে আস্তে দ্রুত এগুলো কিন্তু ক্রিয়ার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এগুলোকে বলা হয় ক্রিয়া বিশেষণ, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে, যে হি রানস, হ্যাঁ সে দৌড়ায়, হি রানস ফাস্টলি, সে দৌড়ায় কিরকম, ফাস্টলি যুক্ত এলওয়াই যুক্ত কোনো কিছু থাকলে সেটাকে আমরা বলি কি, অ্যাডভার্ব। তো সে কিভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। সে কিভাবে নামছে, লাফিয়ে নামছে। তাহলে লাফিয়েটা হবে এখানে অ্যাডভার্ব কিংবা ক্রিয়া বিশেষণ। যেটাকে আমরা বলি অ্যাডভার্ব সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাহ, সবাই দেখছো, সাদিয়া, রোকেয়া, নুসরাত, সুরাইয়া, নানজিবা রায়না, লেটস ক্রেক ডিও, মাধব আমাদের সাথে, হ্যাঁ সবাই লিখেছো ক্রিয়া বিশেষণ। মিরাজউদ্দিন বলো যে তোমাদের ছেলেদের কমেন্ট পড়তাম, ছেলেদের এইখানে কমেন্ট কই ভাই বলো? ছেলেরা তো বলোই না, উত্তরই দেয় না। ছেলেরা তো উত্তর দেয় না, আমি কিভাবে, আমি বানায় লিখবো যে অমুক বলছে তমুক বলছে, আন্দাজে নাম নিয়ে বলবো? বলো, এখানে তো ম্যাক্সিমাম কমেন্ট মেয়েরাই করছে। হঠাৎ সে দেখতে পেলে চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। লাফিয়াটা একটা ক্রিয়ার অবস্থা বোঝাইছে, ক্রিয়া বিশেষণ। বাহ, চমৎকার একটা গল্প লিখেছে। বাহ, এটা হচ্ছে আবেগ শব্দ। শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল, টান দিয়ে আছে তাজমহলের নিচে। তাহলে তাজমহলটা কি হবে, একটা স্থাপনার নাম, একটা স্থাপনার নাম। সো স্থাপনার নাম যদি বোঝায়, স্থাপনার নাম যদি বোঝায় তাহলে সেটা হবে বিশেষ্য। সেটা কি হবে, বিশেষ্য, যে কোনো কিছুর নাম। সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল, এই যে আগুন জ্বালিয়ে দিয়েছিল, এটার মধ্যে কি ক্রিয়া বোঝাইছে বা কাজ বোঝাইছে কিনা বলো? এখানে যদি শুধু পহেলা থাকতো তাহলে সেটা বিশেষণ হইতো। পহেলা বলতে সংখ্যা বুঝাইছে, আর পহেলা বৈশাখ উৎসবের নাম বুঝাইছে। এমডি আল মামুন কমেন্ট করো, ওকে ফাইন ভাইয়া, তোমার দেখতে পেলাম আমি। তামান্না আমাদের সাথে ক্লাসটা দেখছো। ভার্বকে মডিফাই করে ফার্স্টলি অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব, হ্যাঁ। সীমারতন লবচন্দ্র বর্মন বলো, সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাহলে আগুন জ্বালানো একটা কাজ না? তাহলে এই যে আগুন জ্বালিয়ে দিয়েছিল একটা কাজ বুঝাইছে, তাহলে এটা হবে ক্রিয়াপদ, যেটার মাধ্যমে কোনো কাজ করা বোঝাবে সেটাকে বলা হবে ক্রিয়াপদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাই এইটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমরা একটু নেক্সট স্লাইডে যাব। মোটামুটি এগুলোই বেশি বেশি তোমরা পড়বো। আজকে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেব, আর গত ক্লাসের হোমওয়ার্কটা আই গেস তোমরা সবাই করেছো। কেমন, আমরা একটু তাহলে সামনের দিকে যাই, আমাদের সামনে কি আছে আমরা একটু দেখে রাখি। আসো পরবর্তীতে বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলার নিচে টান দিয়ে আছে, সাদা কাপড় পরলে বন সাদা হয় না, সাদার নিচে টান দিয়ে আছে, কারণ ছাড়া কার্য হয় না, ছাড়া রবীন্দ্রনাথ তার দুজন হয় না। এগুলো বারবার প্রশ্ন আসছিল, বুঝিয়েছিলাম। মেয়েটির রূপ বড় আশ্চর্য, বাহ বাহ, আমাদের দল খেলা জিতেছে, আমাদের সমাজ আর ওদের সমাজে এক নয়। আচ্ছা, এটা একটু আমরা দেখে নিই। দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এই যে সোনার বাংলা বলতে কি বুঝাইছে? সোনার বাংলা বলতে আমাদের যে বাংলা বা আমাদের যে জনপদটা, সেটার একটা গুণ বুঝেছে, সেটার একটা গুণ বুঝেছে। সো যদি গুণ বোঝায় তাহলে সেটা হবে বিশেষণ। আর এক্সাক্ট এটার প্রশ্নটা আসলে কোনো বোর্ডে আসছে কিনা, এটা যদিও বোর্ড প্রশ্ন, আমার সোনার বাংলা, এখানে যেহেতু বিশেষণ আছে, তো বিশেষণ করতে হবে সোনার বাংলা, এটা পুরোটা হবে বিশেষণ। সাদা কাপড় পরলে, এই যে কাপড় পরিধান করা অর্থে কেবল এই পরাটা ব্যবহৃত হয়, আর দুনিয়ার বাকি সকল ক্ষেত্রে কি হবে, পরা ব্যবহৃত হবে। মনে থাকবে তো, কেবল কাপড় পরিধানের ক্ষেত্রে বয়বিন্দুর। তাহলে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এখানে সাদার নিচে টান দিয়ে আছে, সাদাটা কি হবে, বিশেষণ। বিশেষণ হবে। একটু টাইপিং মিস্টেক হয়েছে। কারণ ছাড়া কার্য হয় না, ছাড়াটা একটা অনুসর্গ, রবীন্দ্রনাথ তার দুজন হয় না, বিশেষ্য। বুঝিয়েছিলাম ক্রিয়া, বাহ বাহ,
আবেগ শব্দ আমাদের সমাজ আর ওদের সমাজ এক না, এটা যোজক। এটা এইবার পড়ছিলাম বোধহয়, আরেকবার চলে আসছে। বলো তুমি যে আমার কবিতা, তুমির নিচে টান দিয়ে আছে, তাহলে তুমি কোন পদ বলো তো? তুমি যে আমার কবিতা, ওয়েট ওয়েট, একটু তোমরা খাতা কলম নিয়ে এগুলো করে ফেলবা, কেমন? এগুলো একটু নোট করে ফেলবা, এগুলো তোমরা পারবা। আমি একটু মুছে দিলাম কারণ এটা থাকলে একটু আর কি আমরা উত্তর করতে সুবিধা হয়, কিংবা আমরা চেষ্টা করে দেখি আর কি। বলো প্রথমটার উত্তরটা দাও। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল তুমি যে আমার কবিতা, তাহলে বলছে তুমির নিচে টান দিয়ে আছে। তো আমরা তো জানি তোমার একটা নাম আছে, হ্যাঁ, তুমি যে আমার কবিতা, তাহলে এই যে তুমি লিখলাম, তুমি কে? আমি, তুমি, সে, তারা, আমি, তুমি, সে, তারা, তাদের, হ্যাঁ, এগুলোর নামের পরিবর্তে যেহেতু ব্যবহৃত হচ্ছে এই জন্য এগুলোকে বলা হয় সর্বনাম পদ। তাহলে তুমি যে আমার কবিতা, এটা কোন পদ? সর্বনাম পদ। বুঝলাম না? সর্বনাম পদ, তাহলে এটা লিখে লিখে ফেলেন সর্বনাম পদ। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাহলে এই ঘরটা হচ্ছে যে একটা বিশেষ্য। ঘরটা কি? একটা বিশেষ্য। এখন ঘরটা কিরকম বলতো? ছোট ছোট ঘর, তার মানে ঘরের একটা অবস্থা বুঝিয়েছে না? যে সকল পদের মাধ্যমে কোনো কিছু দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাবে। এই ছোট ছোট বলতে কি আসলে তুমি একটা পরিমাণ করতে পারো বা একটা অবস্থা বোঝানো হয়। ঘরগুলো কিরকম? ছোট ছোট। তাহলে অবস্থা যদি বোঝায় তাহলে এই ছোট ছোটটা হবে বিশেষণ। ছোট ছোট কি হবে? বিশেষণ। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? ওকে ওকে, প্রোনাউন হবে, প্রোনাউন হবে, সবাই লিখেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, এটার মাধ্যমে ছোট ছোটটা বিশেষণ হবে আর ঘরটা বিশেষ হবে। আর রহিম ও করিম দুই ভাই, এই যে রহিম এবং করিম, এই যে ওটা আছে, দুইটা বাক্যকে সংযুক্ত করছে, দুইটা পদকে একত্রিত করছে, সো এগুলোকে বলা হয় যোজক, কনজাংশন। ভালো আমটি খাও, তাহলে ভালো আমটি খাও, তাহলে আম এটা হচ্ছে যে একটা বিশেষ্য। বিশেষ্য, আমটা হচ্ছে একটু বিশেষ্য। ওয়েট একটু মিনিট। ভালো আমটি খাও, তাহলে এই যে ভালোটা একটা বিশেষ্য, ভালোটা কি? একটা বিশেষণ। আমটা একটা বিশেষ্য। আম কি? একটা পদের নাম, বিশেষ্য বোঝাইছে। আমটা কি রকম? ভালো। তাহলে যদি কোনো কিছুর বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাহলে সেটাকে বলা হবে বিশেষণ। তাহলে ভালো এটা হবে বিশেষণ। বাহ, চমৎকার একটা গল্প লিখেছে। বাহ, এটার মধ্যে আবেগ শব্দ। যথা ধর্ম তথা জয়, তাহলে এই যে যথা তথা এগুলোর মাধ্যমে যোজক বুঝাইছে। শুভ্র সমুজ্জ্বলের তাজমহল, তাজমহলের নিচে টান দিয়ে আছে, বলা হয়েছে শুভ বিশেষণ। বলো তো শুভ্রটা কোন পদ? তাহলে পরীক্ষাতে আসলো শুভ্র। শুভ্র কোন পদ? দেখি তো এটা তোমরা পারো কিনা, সবাই একটু আমাকে জানাও শুভ্রটা কোন পদ? শুভ্রটা কোন পদ হবে একটু আমরা কমেন্ট সেকশনে জানাই, কেমন? দেখি এটা তোমরা পারো কিনা। শুভ্রটা এটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ শুভ্র? শুভ্র কোন পার্টস অফ স্পিচ? সবাই আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো, দেখি এটা তোমরা পারো কিনা, দেখি কারা কারা পারে। শুভ্র বিশেষ্য না, শুভ্র বিশেষ্য হবে না মিলাদউদ্দিন। সাদিয়া আক্তার সেতু লিখেছো বিশেষ্য। শুভ্রটা কি হবে? মিতুল টুডু বিশেষণ লিখেছো, মাধব লিখেছে শুভ্র বিশেষণ, স্বর্ণা লিখেছো বিশেষ্য। ওকে ফাইন, এটা আমি একটু বুঝাই দিই, এটা তোমাদের প্রবলেম হচ্ছে। দেখো এই সবাই একটু তাকাও, শুভ্র শুভ্র শুভ্র। এখন শুভ্র বলছে, এখন শুভ্র বলতে তোমরা কি বুঝতেছো? এই বাক্যের মধ্যে শুভ্র বলতে একটা ছেলের নাম বুঝাইছে না। শুভ্র মানে সাদা। শুভ্র শব্দের অর্থ কি জানো? শুভ্র মানে হচ্ছে যে সাদা। শুভ্র মানে কি বলতো? সাদা। শুভ্র মানে কি? সাদা। তো সাদা কি একটা রং না? সাদা কি একটা রং না? তাইলে যদি সাদা যদি রং হয়ে থাকে তাহলে শুভ্রটা কোন পদ হবে বলতো? রং যদি হয়ে থাকে শুভ্র সমুজ্জ্বল, মানে খুবই সাদা। তাজমহল দেখতে কি রকম? তাজমহল দেখছো না ছবির মধ্যে? বাস্তবে কেউ কি গেছো তাজমহল? আগ্রার তাজমহল কেউ কি দেখছো? বাস্তবে গিয়ে দেখো নাই, বা দেখতেও পারো। ছবিতে আমরা দেখছি। ছবিতে আমরা কি করছি? ছবিতে আমরা দেখছি। ছবিতে আমরা যখন দেখছি তাজমহলটা, তখন তাজমহলটা দেখতে কি রকম? দেখতে একদম সাদা সুন্দর, সফেদ বা শুভ্র। শুভ্র সমুজ্জ্বল মানে শুভ্র মানে সাদা রং, এটা উজ্জ্বল 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 সাদা রংটা আর কি। তাজমহলটা দেখতে একদম উজ্জ্বল।
কিরকম উজ্জ্বল? সাদা রঙের মতো উজ্জ্বল। তাহলে এই যে ছবিতে যে আমরা দেখি সাদা রঙের মতো, তার মানে তাজমহলের একটা অবস্থা বুঝাইছে না, বা তাজমহল সম্পর্কে এটা একটা ইনফরমেশন দিছে না। তাজমহলটা শুভ্র, তার মানে শুভ্র, এটা সাদা, এটা হবে বিশেষণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বিশেষণ কেমন? এটা হচ্ছে যে বিশেষণ। এটা কি সুন্দর বোঝায় শুভ্র? না, সুন্দর বোঝায় না, শুভ্র বলতে সাদা বোঝায়। শুভ্র শব্দ অর্থ হচ্ছে সাদা। বলো। একটু 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 লুকোচুরি করলাম এখান তোমার থেকে। আসো, প্রথমটা আসো, আমরা 1 মিনিট সময় নষ্ট হয় আর কি, কেমন? আমরা এটা একটু দেখি। প্রথমে কি আছে? এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। তাহলে মিছিলের নিচে টান দিয়ে আছে, বলছে মিছিলটা কোন পার্টস অফ স্পিচ? এগিয়ে চলেছে মানে ক্রিয়াপদ, প্রতিবাদী একটা অবস্থা বুঝিয়েছে, হ্যাঁ, বিশেষণ। আর মিছিলটা কি হবে? তাহলে মিছিলটা হবে পার্টস অফ স্পিচের মধ্যে একটা বিশেষ্য পদ। মিছিল বিশেষ্য, নাম বোঝাইছে। মিছিল কি একটা নাম বোঝাইছে না? নাম বোঝাইছে। পরন্ত বিকেলে হাঁটতে ভাল লাগে, তাহলে পরন্ত বিকেল, এই পরন্তটা কোন পার্টস অফ স্পিচ বলতে? পরন্ত বিকেলে হাঁটতে ভাল লাগে। তাহলে হাঁটতে ভালো লাগে, ওকে ফাইন, ভালো লাগতেই পারে। এখন বলছে পরন্ত বিকেল, তার মানে বিকেলের অবস্থা বোঝাইছে না। বিকেলটা কিরকম? পরন্ত মানে একদম শেষ বেলার বিকেলটা, মানে বিকেলটা একদম শেষ হয়ে যাচ্ছে। বিকেল যখন শেষ হয়ে যায়, যখন রোদ কমে যায়, সূর্য যখন অস্ত হয়, সূর্য যখন কি হয়? পশ্চিম দিগন্তে অস্ত যায়, তখন সময়টাকে বোঝানো হয়েছে। তার মানে বিকেলের একটা অবস্থা বোঝাইছে না। বিকেলটা কিরকম? পরন্ত বিকেল। তার মানে পরন্ত বিকেল বা পরন্তের নিচে যদি টান দেওয়া থাকে তাহলে সেটা হবে বিশেষণ। দোষ, গুণ, সংজ্ঞা, পরিমাণ, অবস্থা বোঝালে বিশেষণ, যেটাকে আমরা বলি ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ। অনেকে ভাতের বদলে রুটি খান, তাহলে এই যে রুটির বদলেটা আমরা 25টা অনুসর্গ পড়ছিলাম, বলছিলাম যে এটা মুখস্থ রাখার জন্য 25টা অনুসর্গ। প্লিজ তুমি একটু মুখস্থ করো, এখান থেকে প্রশ্ন আসবে। অনুসর্গ মুখস্থর কথা বলছিলাম, মুখস্থ তো একটু মুখস্থ করো, মুখস্থ করে ফেলবা। বদলেটা আছে, বদলেটা হচ্ছে যে একটা অনুসর্গ, প্রিপজিশন। বদলেটা হচ্ছে প্রিপজিশন। আজ নয় কাল সে আসবে, এই যে নয়টা হচ্ছে যে একটা যোজক। সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, এই সাবাসটা একটা আবেগ শব্দ। চলো কোথাও বেড়াতে যাই, কোথাওটা আমরা পড়ছি, কোথাওটা হচ্ছে যে একটা সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। তোমাদের জন্য একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে অধিক ভোজন অনুচিত, এখানে ভোজনটা কি হবে বলো? এটা আমরা আজকে পড়ছি। অধিক ভোজন অনুচিত, এখানে ভোজনটা কি বলেন তো? ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। অধিক ভোজন অনুচিত কি হবে বলেন? অধিক ভোজন বিশেষ আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে যে দেখতে ক্রিয়াপদের মতো হইতে পারে। অনেকেই হয়তো বা ক্লাসে যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে তারা এটা ক্রিয়াপদ দাগ দিবা, কিন্তু আমি বলছিলাম যে সকল ক্রিয়াপদের শেষে অন যুক্ত হবে। কি যুক্ত হবে? অন যুক্ত হবে। সেগুলোকে বলা হবে, সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হবে ভাববাচক বিশেষ্য বা বিশেষ্য। হ্যাঁ, এগুলো সুডো, এগুলো ছদ্ম। শেষের ক্রিয়া শেষে কি থাকবে? ক্রিয়া শেষে যদি অন থাকে, গমন, ভোজন, ক্রিয়া শেষে যদি অন থাকে, গমন, ভোজন, তারপর দর্শন, ভ্রমণ, এগুলো যদি অন থাকে তাহলে সেটাকে বলা হবে বিশেষ্য। তাহলে এখানে কি হবে? এটা হবে বিশেষ্য। বলো। আর নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখন তোমাকে বলছে নিম্নলিখিত 5টি শব্দের টান দেওয়া আছে। মিটের নিচে, তারপর বলছে ক্ষুদ্রর নিচে, তারপর নাচিতেছের নিচে, হ্যাঁ, তারপর হুকার নিচে টান দেওয়া আছে। আর কিসের নিচে? তবের নিচে টান দেওয়া আছে। তবে কই? তবের নিচে টান দেওয়া আছে। পেসেজ আকারেও কিন্তু আসতে পারে। তোমাকে কি করতে পারে? পেসেজ আকারেও কিন্তু এখানে আসতে পারে। সো একটু উত্তর দাও। প্রথমটা হচ্ছে যে মিটমিটটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? মিটমিট এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু আমাকে এটা বলো, মিটমিটটা কোন পার্টস অফ স্পিচ? বলছে নিম্নলিখিত 5টা শব্দের, নিম্নলিখিত যে কোনো 5টি শব্দের, এই যে 5টা শব্দের নিচে টান দেওয়া আছে, টানগুলো এখানে দেয়া হয় না, একটু টাইপিং এগুলো আসলে একটু প্রবলেম হয়েছে। সো এগুলো বলো, এগুলো কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা আছে মিটমিট।
তো দেখো বাক্যটা যে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, মিটমিট বলতে কি, মিটমিট মানে হচ্ছে অল্প 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 অল্প, এরকম অল্প 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 কইরা। তার মানে কোনো একটা লাইট যদি এরকম অল্প 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 কইরা জ্বলে, তাহলে সেটাকে আমরা কি বুঝি, এই যে লাইট জ্বলার একটা অবস্থা বুঝতেছি না। তার মানে এই যে মিটমিট করিয়া, তাহলে মিটমিটটাকে আমরা কি বলতে পারি, মিটমিট করিয়া, এই যে ক্রিয়াপদটা, ক্রিয়াটা কিরকম জ্বলতেছে, মিটমিট অল্প অল্প করে, তার মানে এটা ক্রিয়া বিশেষণ। এটা কি হবে, বিশেষণ দিলে ভুল হবে, এটা লিখতে হবে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, এই যে করিয়া, কিরকম করিয়া, মিটমিট করিয়া, তাহলে ক্রিয়া বিশেষণ। তারপর ক্ষুদ্র আলো জ্বলিতেছে, ক্ষুদ্র বলতে কি বুঝাইতেছে, ক্ষুদ্রর পরে আলো আছে, আলোটা কোন পার্টস অফ স্পিচ, আলোটা যদি বিশেষ্য, ঠিক আছে। আর বিশেষের পূর্বে যেরকম যদি কোনো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝে সেটাকে বলা হবে বিশেষণ। তাহলে ক্ষুদ্র বলতে কি, আমরা একটা পরিমাপ বুঝি, ক্ষুদ্র বলতে আমরা একটা পরিমাপ বুঝি। তাহলে দোষ গুণ সংখ্যা পরিমাপ অবস্থা যদি বোঝায়, তাহলে যেহেতু পরিমাপ একটা অবস্থা বোঝাচ্ছে বা একটা পরিমাপ বোঝাচ্ছে, এই জন্য এই ক্ষুদ্রটা হবে বিশেষণ। ক্ষুদ্রটা কি হবে, ক্ষুদ্রটা হবে বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ হবে না। তারপর দেখো ছায়া প্রেতবৎ নাচিতেছে, নাচিতেছে বলতে আমরা বুঝতে পারতেছি এটা একটা ক্রিয়াপদ, নাচিতেছে বলতে একটা ক্রিয়া, কাজ করা বোঝাইতেছে, ক্রিয়াপদ। তোমরা কি বুঝতে পারছো? একবার 5টা 7টা কমেন্ট করার দরকার নাই সাদিয়া শেখ, কেমন 5-7টা কমেন্ট একসাথে আসলে এটা বিরক্তির উদ্রেক ঘটায়, এবং তোমার কারণে তোমার সহপাঠী যারা আছে তাদের কমেন্টগুলো আমি দেখতে পারি না, সো এটা তোমরা কেউ করবে না। একটা কমেন্ট দিলে আমি এটা দেখতে পারি, কেমন। মিটমিট ক্রিয়া বিশেষণ। উত্তর ছাড়াই মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করলাম। তারপর দেখো এখানে কি আছে, নাচিতেছে এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে, নিমিলিত লোচনটা মনে রাখবো একটা ক্রিয়া একটা বিশেষণ। নিমিলিত লোচন মানে হচ্ছে যে লোচন মানে হচ্ছে চক্ষু, চোখটা একটু বন্ধ অবস্থায় আছে আর কি। নিমিলিত লোচনে ভাবিতেছিলাম আমি যদি, আচ্ছা এখানে বলছে এই জন্য হুকা হাতে, হুকা, হুকা কিন্তু এক ধরনের কি, এক ধরনের যন্ত্র, মানে মাদক দ্রব্য কিংবা তামাক জাত দ্রব্য গ্রহণের একটা যন্ত্র হচ্ছে হুকা। তোমরা অনেকে হয়তো বা তোমাদের বাড়িতে বা এটা আগে দেখছো, গ্রাম এলাকায় এটা থাকতে পারে। হুকাটা হচ্ছে যে যেটার মধ্যে তামাক ভরে সেটা খান আর কি, টানেন আর কি। সো এটা একটা বিশাল একটা বড় একটা যন্ত্র টাইপের, মেশিন না, একটা যন্ত্র আর কি, মানুষ হাতে বানায় এই যন্ত্রটা, এটার মধ্যে তামাক রেখে তারপর এটা খায় আর কি। তো এই যে এই জন্য হুকা হাতে, হুকা বলতে কি বুঝাইছে, একটা যন্ত্রের নাম বোঝাইছে। যন্ত্রের নাম যদি বোঝায়, যন্ত্রের নাম যদি বোঝায়, তাহলে সেটা কি হবে, এই হুকাটা হবে একটা বিশেষ্য, ঠিক আছে। যন্ত্রের নাম বোঝাইছে, তাহলে এটা হবে বিশেষ্য। হুকা কি কেউ দেখছো, এই হুকা কেউ দেখছো নাকি বলো তো? হুকাটা দেখতে কি রকম, একটা এরকম বড় একটা পাত্র থাকে এবং এটার উপরে তামাকটা রেখে তারপর আগুন দিয়ে তারপর এটা খায় আর কি। বিভিন্ন তোমরা মুভির মধ্যে দেখতে পাবে যে হুকা থেকে তামাক নিচ্ছেন। সো হুকাটা আসলে একটা যন্ত্রের নাম বা একটা বস্তুর নাম, একটা অবজেক্টের নাম। সো নাম বোঝালে এটা বিশেষ হবে। তারপর কি আছে, আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু যুদ্ধ, নেপোলিয়ন বিখ্যাত একটা যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ জিতেছিলেন। আচ্ছা এই যে তবেটা কিন্তু এখানে যোজক হিসেবে ব্যবহৃত হয়েছে, তোমাদেরকে বলছিলাম তবেটা হচ্ছে যে একটা যোজক। আমার দাদু খাইতো, আমি দেখছি আমার বাসায় আছে বা এখনো আছে, আমার নানা এই হুকা দিয়ে তামাক সেবন করছে, তানজিল আহমেদ। হ্যাঁ আমাদের নানা বাড়ি তো এটা একটা ছিল, কিন্তু এখন আর এটা নাই, এটা আসলে অনেক আগে দেখা যাইতো আর কি। এখন মোটামুটি কেউ হয়তো বা ওইটা স্মৃতি হিসেবে রেখে দেয় আর কি হুকা। সো হুকাটা আসলে একটা বস্তুর নাম, আর যখন কোনো একটা বস্তু কিংবা যন্ত্রের নাম বোঝাবে তখন সেটা হবে বিশেষ্য। ক্লিয়ার ভাইয়া, মেধা সবাই বুঝতে পারছো কেন একটু বলো। আমার বাড়ির পাশে এক লোক খাইতো, ছোটবেলা দেখতাম, এখনো মনে হয় আমাদের বাসায় আছে এখনো, আল মামুন। ওকে আমরা একটু সামনের দিকে যাই, কেমন আমাদের মোটামুটি আর কি আছে আমরা একটু দেখি। আমাদের তো আর নাই দেখা যায়, কেমন। আজকে আমরা একটু তোমাদেরকে দেখাই। এই যে সর্বনামটা আমরা দেখাইছিলাম, তারপর সর্বনামের পরে যোজক। যোজক কাকে বলে, যোজক, যোজক কাকে বলে উদাহরণসহ প্রকারভেদে আলোচনা করো। যেসব শব্দ একটা বাক্যাংশের সঙ্গে অন্য একটা বাক্যাংশের অথবা বাক্যস্থিত একটা শব্দের সঙ্গে অন্য একটা শব্দের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায় তাকে বলা হয় যোজক। যোজক এই যে জলিল ও সেলিম আবির খেলা করছে, এই যে ও এবং কিংবা অতএব আর সুতরাং অথবা বা যেহেতু তথাপি বরং কারণ তবে তাই যদিও তবুও,
এগুলো হচ্ছে যোজক। সো এটা একটু তোমরা সবাই লিখে রাখবা, এবং এটার পিডিএফটা তো তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু আমি চাচ্ছি যে যোজকটা সবার খাতার মধ্যে, প্লিজ সবার খাতার মধ্যে যাতে যোজকটা নোট থাকে, যাতে পরীক্ষাতে আসলে 100% পাও, খাতার মধ্যে নোট থাকে। কেমন? আজকের ক্লাসটা এবং গতকালের ক্লাসটা করে ইনশাল্লাহ তোমাদের 5 নাম্বার কনফার্ম হয়ে যাবে। যত বেশি চর্চা করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে তো হবে না। কেমন? প্র্যাকটিস করতে হবে। যোজক 5 প্রকার, এগুলো পরীক্ষাতে আসে না, জাস্ট সাধারণ যোজক, বৈকল্পিক এগুলো না দিলে যোজক দিলেই হয়ে যায় আর কি। কেমন? যোজক দিলেই হয়। তারপর তোমাদের এখানে আবেগ শব্দ ছিল, যে সকল শব্দের মাধ্যমে মনের বিশেষ ভাব আবেগ প্রকাশ সাহায্য করে সেগুলোকে বলা হয় আবেগ শব্দ। আবেগ শব্দের 8 প্রকার দেওয়া আছে, বিভিন্ন প্রকার আবেগ দেওয়া আছে, এত আবেগ দরকার নাই। এই দেখো, সম্বোধন সূচক আবেগ, এ ধরনের আবেগ শব্দ আহ্বান বা সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ওগো আমার কথা তুমি শুনতে পাচ্ছ, তার মানে সম্বোধন করা হচ্ছে কি দিয়ে? ওগো। আমরা অনেক সময় কি হয়, নাম ধরে ডাকা যায় না, স্বামী স্ত্রী একজন আরেকজনের, স্বামী হয়তো বা স্ত্রীকে নাম ধরে ডাকে, কিন্তু স্ত্রী কিন্তু নাম ধরে অনেক ক্ষেত্রে ডাকতে বারণ আর কি। সো সে কি করবে, নাম না ডেকে বলবে ওগো আমার কথা তুমি শুনতে পাচ্ছ। সো এরকম ভাবে যদি সম্বোধন হয় তাহলে সম্বোধন সূচক আবেগ বলা হবে। হে বন্ধু তোমাকে অভিনন্দন, বা হে বন্ধু বিদায়, সেটা আমরা এখানে দেখতে পেলাম। এখন তোমরা একটা হোমওয়ার্ক নাও, পিডিএফটা দিয়েন মাইশা। হ্যাঁ ডেফিনেটলি আমরা পিডিএফ এর দায়িত্বে যারা আছে আমরা দিয়ে দিব। কেমন? তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেই। কেমন? এটা তো আমরা পড়লাম, শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়লাম। তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ কি বলো? কিছু নাই? কি হইল? কি হইল এটা আমার সাথে? কিছুই হয় নাই। কেমন? হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে তোমাদের বিগত 3 বছরের সকল বোর্ডের ব্যাকরণিক শব্দশ্রেণী সলভ করবা, খাতায় লিখে গ্রুপে পাঠাবে, গ্রুপে বা আমার কাছে পাঠাবে, গ্রুপে পাঠাবে। আমার সাথে তো গ্রুপে পাঠাবে, আমার সাথে যদি নাও পাঠাতে পারো গ্রুপে পাঠালেই হবে। তো বিগত 3 বছরের সকল বোর্ডের কি করবা, পারিভাষিক শব্দ ব্যাকরণিক শব্দগুলো সলভ করবা, আর 2টা জিনিস মুখস্থ করবা। কি করবা? মুখস্থ করবে সকল যোজক মুখস্থ করবা, আর সকল অনুসর্গ মুখস্থ করবা। অনুসর্গগুলো আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। দ্বারা, ছাড়া, কারণে, জন্য, সত্যে, বিনা, বদলে, বাবদ, নাগাদ, পর্যন্ত, অভিমুখে, সম্মুখে, উপরে, নিচে, প্রতি, জন্যে, হ্যাঁ, কারণে, এগুলো আর কি। আর সকল যোজক কোনগুলো, এবং ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, এগুলো তোমরা কি করবা? মুখস্থ করবা প্লাস খাতার মধ্যে লিখবা, খাতায় লিখবা। এটা হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক। ইনশাল্লাহ এগুলো করলে 5-এর মধ্যে 5 থাকবে। কেমন? আজকে বেশ রাত হয়ে গেছে, 11টা। তোমরা অনেকেই হয়তো এখন ঘুমাতে যাবা। ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করে রাখবে ইনশাল্লাহ। তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। কালকে আবার তোমাদের ক্লাস আছে রাত 10টায়। মোটামুটি সব ক্লাস পাবা, এবং আমি চাচ্ছি যে তোমাদের এগুলো বেশি বেশি যাতে সলভ হয়ে যায় আর কি। হ্যাঁ, তোমরা যাতে বাংলায় ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।